আজকের ক্লাসে আমরা চতুর্থ সেমিস্টার অর্থাৎ ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের অর্থনীতির প্রথম ক্লাস আমরা শুরু করতে চলেছি এবং এই ক্লাসে আমরা প্রথম যে অধ্যায় রয়েছে অর্থ এবং ব্যাংক ব্যবস্থা সেখান থেকে একবারে প্রথম টপিকগুলো নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে যে টপিকগুলো থাকবে সেই টপিকগুলো হলো 1 অর্থ কাকে বলে, 2 অর্থের কি কি কার্যাবলী রয়েছে বা মূল কাজগুলো কি কি, এবং 3 প্রায় অর্থ বা নেয়ার মানি বলতে আমরা কি বুঝবো। এই তিনটে বিষয় নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো ক্লাসটা শুরু করা যাক। তো প্রথমে যেটা আমরা বলি যে অর্থ কি, তো ফার্স্ট আমাদের জানতে হবে যে অর্থের একটা ডেফিনেশন রয়েছে বা অর্থ কি। ঠিক আছে, যে অর্থ বা ইংরেজিতে যাকে আমরা বলি মানি, সেটা বলতে আমরা কি বুঝবো সেটা আমরা প্রথমে ডেফিনেশনটা লিখে নিই, তারপর সেটাকে ব্যাখ্যা করব। তো অর্থ বলতে আমরা এমন একটি সম্পদকে বোঝাই যে এমন একটি সম্পত্তি, অর্থ হচ্ছে এমন একটি সম্পত্তি, ঠিক আছে, যা বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করে এবং যা সকলে গ্রহণ করতে ইচ্ছুক। তাহলে এখানে আমরা অর্থ কি এর মধ্যে তিনটে বৈশিষ্ট্য আমরা খুঁজে পাচ্ছি। 1 নম্বর কি বৈশিষ্ট্য আমরা বুঝতে পারছি যে অর্থ হচ্ছে একটা সম্পত্তি। তো অর্থকে প্রথমেই আমরা বলি অর্থনীতিতে প্রথম দিন থেকেই এটাকে আমরা মূলধন হিসাবে গণ্য করছিলাম না, কারণ সেখানে আমরা একটা প্রশ্ন পেয়েছিলাম যে অর্থ কি মূলধন, যেখানে আমাদের উত্তরটা ছিল এক কথায় যে না, অর্থ মূলধন নয়, কারণ অর্থের নিজের কোনো ক্ষমতা নেই, উৎপাদন ক্ষমতা নেই। অর্থকে ভোগ করতে গেলে কি হয়, তার বিনিময়ে অন্য কিছু কিনতে হয়। তাই অর্থকে আমরা বলবো একটা অ্যাসেট বা সম্পত্তি, এটা মূলধন বা ক্যাপিটাল নয় ইকোনমিক্সের ক্ষেত্রে। তো প্রথম যেটা বললাম যে অর্থ হচ্ছে একটা সম্পত্তি। আচ্ছা, এই সম্পত্তি তো অনেক ধরনের হতে পারে, জমিও একটা সম্পত্তি, বাড়িও একটা সম্পত্তি, কিছু ফিক্সড অ্যাসেট আছে, আবার কিছু কারেন্ট অ্যাসেটও রয়েছে। তাহলে এই অর্থের হচ্ছে সম্পত্তি হলেও মূল কাজ কি? অর্থের মূল কাজ হচ্ছে বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করে। ঠিক আছে, অর্থাৎ আমরা যা কিছু দ্রব্য সামগ্রী সেবা আয়ত্তে আনতে চাই তার বিনিময়ে আমরা যেটা দিতে পারবো বা যেটা সকলে নিতে রাজি থাকবে, সেটাই তো হচ্ছে কি আমাদের অর্থ। অর্থাৎ সম্পত্তি সোনাও হতে পারে, সম্পত্তি বাড়িও হতে পারে, সম্পত্তি জমিও হতে পারে, কিন্তু একটা যদি চক ডাস্টার কিনতে যাওয়া হয়, একটা যদি বই খাতা কিনতে যাওয়া হয়, তাহলে কিন্তু ওই সোনা, গাড়ি, বাড়ি এগুলো কিন্তু বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করে না এবং সকলে সেটা নিতে রাজিও থাকে না। তাহলে অর্থ কি? অর্থ হচ্ছে এমন একটা সম্পত্তি যেটা বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করে এবং সকলে নিতে রাজি থাকে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো অর্থ। এই হলো আমাদের ফার্স্ট কনসেপ্ট। এবার যেটা আমরা বলবো অর্থের কার্যাবলী, যে অর্থের মূল কাজ কি। যে অর্থের মূল কাজকে আমরা 4টে ভাগে ভাগ করে থাকি অর্থনীতিতে। ঠিক আছে, এই এক একটা ভাগ আমরা ধীরে ধীরে আলোচনা করব। তাহলে মূল কাজ অর্থের যদি বলা হয় যে কার্যাবলী, ঠিক আছে, কারণ এখন এই 4th সেমিস্টারে এত ছোট প্রশ্ন পড়বে না, 2 নম্বরের প্রশ্ন 4 নম্বর 6 নম্বর এরকম আসতে পারে। তো সেখানে আমাদের কিছু বড় কোশ্চেন সেগুলো আমাদেরকে করে রাখতে হবে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটাই যে অর্থ কাকে বলে, অর্থের মূল কাজ বা কার্যাবলীগুলি আলোচনা করো। ঠিক আছে, এটা একটা লং কোশ্চেনের জন্য তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। তো এখানে মূল কাজ প্রথম বলা হচ্ছে অর্থ বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করে। বিনিময়ের মাধ্যম, যে প্রথমেই বললাম আমরা যা কিছু দ্রব্য সামগ্রী কিনি তার বিনিময়ে আমরা অর্থকেই প্রদান করে থাকি এবং অর্থ সকলে নিতে রাজিও থাকে। এখন আগে কি হতো, আগের সিস্টেমে হতো বিনিময় প্রথা ছিল, অর্থাৎ কোনো জিনিস কিনলে তার বিনিময়ে কোনো জিনিস দেয়া হতো। তারপরে আস্তে আস্তে টাকা এলো, আর ধাতু এলো, স্বর্ণ মুদ্রা এলো। ঠিক আছে, এইভাবে আস্তে আস্তে কি হলো, আমাদের অর্থ প্রচলন হলো। এখন এই অর্থ আমরা যা কিছুই কিনি না কেন, যা কিছু দ্রব্য সামগ্রী কিনি না কেন, সমস্ত কিছুতে বিনিময়ের মাধ্যম হিসাবে অর্থ কাজ করে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে বিনিময়ের মাধ্যম, যে অর্থ বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করে থাকে। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে পরিমাপের বা মূল্য পরিমাপের, ঠিক আছে,
মাপকাঠি, অর্থাৎ মূল্য পরিমাপের মাপকাঠি, ঠিক আছে, বা মানদণ্ড পরিমাপের মাপকাঠি। যে অর্থকে বলা হচ্ছে কোনো জিনিসের ভ্যালু কতটা সেটা আমরা মাপার জন্য অর্থকেই ব্যবহার করি। অর্থাৎ একটা বইয়ের ভ্যালু কত, একটা জামা কাপড়ের ভ্যালু কত, একটা চশমার ভ্যালু কত, সব কিছু হচ্ছে মানদণ্ড বা মূল্য আমরা কিসের মাধ্যমে প্রকাশ করি? অর্থের মাধ্যমেই প্রকাশ করে থাকি, ঠিক আছে। তাহলে অর্থকে বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহার করা হচ্ছে। এবং 2 নম্বর, অন্য কোনো দ্রব্য সামগ্রী তার মূল্য কতটা, ভ্যালু কতটা, সেটাও আমরা টাকা দিয়ে মাপছি। এমনকি কোনো সেবা কার্য, অর্থাৎ কোনো চিকিৎসা যদি আমরা করাই, ঠিক আছে, সেক্ষেত্রেও কোনো পরিবহন ব্যবস্থার যদি আমরা সুযোগ নিই, সেক্ষেত্রেও আমরা অর্থকে পরিমাপের মানদণ্ড হিসাবেই ব্যবহার করে থাকি। 3 নম্বর, অর্থের 3 নম্বর কাজ হচ্ছে পরে অর্থ পরিশোধের বা মূল্য পরিশোধের মাপকাঠি। কি বললাম? 3 নম্বর, পরে মূল্য পরিশোধের মাধ্যম বা মাপকাঠি। যে আমরা এখন বর্তমানে কোনো সুযোগ সুবিধা ভোগ করছি, সেই সুযোগ সুবিধার জন্য আমাদেরকে ভবিষ্যতে যা প্রদান করতে হবে বা যা মূল্য পরিশোধ করতে হবে বা যা দেনা পরিশোধ করতে হবে, সব কিছু আমরা অর্থের মাধ্যমে পরিশোধ করতে পারবো। এখন যদি একটা ছোট উদাহরণ দিয়ে এটাকে আমরা বুঝি, যে আমরা ব্যাংক থেকে 100 টাকা ধার নিলাম কোন শর্তে? যে আমরা 1 বছর পর 10 টাকা সুদ দেবো। এখন আমাদেরকে কি দিতে হবে? সুদ দিতে হবে। কিন্তু সুদটা আমরা দেবো কিসের মাধ্যমে? অর্থের মাধ্যমে। আমাদের দেখা গেল একটা বাড়ি হচ্ছে, বাড়িতে শ্রমিক কর্মচারীকে কাজে লাগানো হলো, তাকে বলা হলো কি মজুরি দেয়া হবে, তাহলে সে মজুরি পাবে। কিন্তু মজুরিটা পাবে কিসের মাধ্যমে? মজুরিটা পাবে সে অর্থের মাধ্যমে। অর্থাৎ কোনো দেনা যদি আমরা ভবিষ্যতে মেটাই বা কোনো মূল্য যদি আমরা পরবর্তীকালে মেটাতে চাই, তাহলে সেখানেও অর্থই কাজে লাগে, অন্য কোনো সম্পত্তি বা অন্য কোনো সম্পদ কাজে আসে না। তাহলে এইটা হচ্ছে কি আমাদের 3 নম্বর কাজ। আর অর্থের 4 নম্বর কাজ হচ্ছে সঞ্চয়ের ভাণ্ডার বা সঞ্চয়ের মাধ্যম, বা সঞ্চয়ের ভাণ্ডার, ঠিক আছে। যে অর্থকে আমরা সঞ্চয় করতে পারি ভবিষ্যতের জন্য। এখন প্রশ্ন হচ্ছে, যদি অর্থ বাদে বাকি বিষয়গুলোকেও আমরা সঞ্চয় করতে পারি। অনেকে সোনা সঞ্চয় করতে পারে, রূপো সঞ্চয় করে রাখতে পারে, শেয়ারে টাকা ইনভেস্ট করে রাখতে পারে, কিন্তু নগদ টাকা সঞ্চয় করার একটা আলাদাই গুরুত্ব রয়েছে। সেই গুরুত্ব কি? যেমন সেটা জানতে গেলে আমাদের যে অধ্যাপক কেইন্স আছে, তার নগদ পছন্দ তত্ত্বে বলেছিল যে আমরা সাবধানতার উদ্দেশ্যে, প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর জন্য, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু ক্রয় করতে হবে সেটার জন্য সবথেকে কাছে কি লাগবে? নগদ অর্থ লাগবে। সাবধানতার জন্য আমাদের অর্থের প্রয়োজন হতে পারে, অর্থাৎ কারো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, চিকিৎসা করতে হবে, ঠিক আছে, তার জন্য সর্বপ্রথম কি প্রয়োজন? অর্থের প্রয়োজন। এমনকি আমরা ফটকা কারবারের উদ্দেশ্যে, অর্থাৎ দেখা গেল শেয়ারের দাম কমা বাড়া করছে, বন্ডের দাম কমা বাড়া করছে, সেখানে আমরা টাকা লাভবান হতে চাই বা সেখান থেকে টাকা ইনভেস্ট করে লাভ করতে চাই, তার জন্য কি প্রয়োজন? তার জন্য অর্থের প্রয়োজন। তাহলে অর্থকে সঞ্চয় করে রাখলে এই সুবিধাগুলো পাওয়া যায়, যে নগদ অর্থ দিয়ে যা কিছু করতে পারবো। কারণ আমি জমাতে তো সোনাও জমাতে পারি, বাড়ি কিনেও সেটাকে আমি জমিয়ে রাখতে পারি বা ইনভেস্ট হিসাবে রাখতে পারি, কিন্তু নগদ অর্থ সঞ্চয়ের একটা মাধ্যম হিসাবে কাজে আসে। তাহলে এখানে আমরা কি বুঝলাম? এখানে আমরা বুঝলাম যে অর্থ কাকে বলে, অর্থের মূল 4টে কাজ কি, একবার সংক্ষেপে বলে দিই, তারপরে আমরা প্রায় অর্থ বা নেয়ার মানে নিয়ে আলোচনা করব। যে অর্থ হচ্ছে এমন একটা সম্পত্তি যা বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করে এবং যা সকলে নিতে বা গ্রহণ করতে রাজি থাকে। অর্থের মূল কাজ হচ্ছে 4টে। বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করে, যে কোনো দ্রব্য সামগ্রী যদি আমরা কেনা বেচা করি অর্থের মাধ্যমেই হয়। পরিমাপের বা মূল্য পরিমাপের মানদণ্ড হিসাবে ব্যবহার করা হয়, যে আমরা কোনো জিনিসের ভ্যালু কতটা, একটা মোবাইল ফোনের ভ্যালু কত আর একটা হচ্ছে জামা কাপড়ের ভ্যালু কত, সেটা আমরা অর্থ দিয়েই পরিমাপ করি। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে অর্থের নিজের ভ্যালু কিন্তু সবসময় চেঞ্জ হয়। তাই অর্থ দিয়ে যদি আমরা অন্য কারো ভ্যালু যদি মাপি, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা অসুবিধার সম্মুখীন হতে হয়। কারণ এই ডাস্টারটার মূল্য যদি আজকে 100 টাকা থাকে, পরের দিন বা পরের বছর 100 টাকা নাও থাকতে পারে, তাহলে সেখানে অর্থের নিজের ভ্যালুটাই তো চেঞ্জ হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের অন্য দ্রব্যের ভ্যালু পরিমাপ করলে বা মূল্য পরিমাপ করতে অসুবিধা হয়।
পরে মূল্য পরিশোধের মাধ্যম। এখন যদি কোনো আমরা সুবিধা ভোগ করি তার জন্য পরে আমাদেরকে কোনো দেনা মেটাতে হয়, কোনো কিছু পরিশোধ করতে হয়, তাও অর্থের মাধ্যমেই করা যায়। আর 4 নম্বর সঞ্চয়ের মাধ্যম। আমরা জমাতে তো অনেক কিছু পারি, কিন্তু অনেকে অর্থ জমানোটাকে ঠিক আছে একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে মনে করে। তাই অনেকে কি করে, অনেকে ব্যাংকে টাকা জমায়, বিভিন্ন সেভিংসের টাকা জমায়, ঠিক আছে, তাই অর্থকে সঞ্চয় হিসাবে রাখতে চায়। এই হয়ে গেল ফার্স্ট একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর যেটা আমরা আলোচনা করব সেটা নেয়ার মানি বা প্রায় অর্থ জিনিসটা কি সেটা জানার জন্য আমাদেরকে একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে লিকুইডিটি বা তরলত্ব কি, ঠিক আছে, বা তরল সম্পত্তি কি, ঠিক আছে। সেইটা জানলে আমরা প্রায় অর্থ বা হচ্ছে নেয়ার মানি নিয়ে আমরা আলোচনা করতে পারবো। তো প্রথমে যেটা আমরা বলি তারলত্ব, ঠিক আছে, বা লিকুইডিটি জিনিসটা কি এইটা নিয়ে একটু আলোচনা করি। যে লিকুইডিটি বলতে বোঝাচ্ছে যে সম্পত্তিগুলোকে খুব দ্রুত নগদে বা টাকায় রূপান্তর করা যায়, ক্লিয়ার। তাহলে কিছু সম্পত্তি, সেই সম্পত্তিগুলোকে আমরা যত তাড়াতাড়ি ক্যাশ বা টাকা, ঠিক আছে, রূপান্তর করতে পারবো তাকে আমরা কি বলবো, তারলত্ব বা লিকুইডিটি। এখন টাকা নিজেই একটা সম্পত্তি, তাহলে অর্থ কি নিজেই একটা সম্পত্তি আর নিজেই ক্যাশ ফর্ম অর্থাৎ নগদ অবস্থায় রয়েছে। তাই টাকা নিজেই একটা তরল সম্পত্তি, ঠিক আছে। টাকা একটা সম্পত্তি আর নিজেই হচ্ছে কি আকারে রয়েছে, নগদ আকারে রয়েছে। তাই অর্থকে আমরা বলবো সবথেকে বেশি তরল অর্থ, ঠিক আছে। অর্থাৎ এই অর্থ বলতে আমরা ক্যাশ ইন হ্যান্ড অর্থাৎ আমাদের হাতে যে টাকা রয়েছে, আর ক্যাশ অ্যাট ব্যাংক অর্থাৎ ব্যাংকে যেটা সেভিং হিসাবে রয়েছে, এগুলো হচ্ছে সবথেকে বেশি তারলত্ব জিনিস। এরপর আরও কিছু সম্পত্তি যদি আমরা বলি, যেমন স্টক হতে পারে, স্টক যেটা হচ্ছে মজুদ পণ্য, ঠিক আছে, ডেটর্স অর্থাৎ যাদের কাছে টাকা পাবো, এগুলো থেকে টাকা আমরা কি করতে পারবো, এই সম্পত্তিগুলোকে তরলে বা নগদে আমরা রূপান্তর করতে পারবো, কিন্তু এর মতো অতটাও তরল্য নয়, ঠিক আছে। এইগুলো কি হচ্ছে তার থেকে তারল্য কম। আবার এর পরেও যদি আমরা যাই, যেমন আমরা যদি বলি বিল্ডিং, এরপর যদি আমরা বলি ফার্নিচার, এইগুলোকে আমরা কি বলি, ফিক্সড অ্যাসেট বলি, লিকুইড অ্যাসেট বলি না। কেন? কারণ এগুলোর তারল্য আরও কম। অর্থাৎ আমরা এগুলোকে নগদে রূপান্তর করতে অনেকটা সময় লাগতে পারে, অনেক ক্ষতিও হতে পারে, লাভও হতে পারে, কিন্তু এই বিল্ডিং, ফার্নিচার, মেশিন এগুলোকে আমরা তরলে করতে গেলে অনেক সময় লাগবে এবং খুব তাড়াতাড়ি রূপান্তর করতে পারবো না। তাহলে যত লিকুইডিটি কম হবে তত ফিক্সড অ্যাসেটের দিকে যাবে, আর যত লিকুইডিটি হচ্ছে বেশি হবে অর্থাৎ তাড়াতাড়ি রূপান্তর করা যাবে, তাহলে সেইগুলোকে আমরা বলবো লিকুইড অ্যাসেট বা তরল অ্যাসেট, ক্লিয়ার। এখন এই বিষয়টা জানার কেন জানলাম, ঠিক আছে, বা জানার দরকারটা কী ছিল, এইটা থেকে জানলেই আমরা পেয়ে যাব প্রায় অর্থ। প্রায় অর্থ কি, যেগুলো অর্থ নয় অর্থের মতো কাজ করতে পারে, তাহলে প্রায় অর্থ নেয়ার মানি অর্থের কাছাকাছি। তাহলে অর্থ কি, অর্থ তো যেমন আমরা বলছি ক্যাশ ইন হ্যান্ড অথবা ক্যাশ অ্যাট ব্যাংক, সেভিং অ্যাকাউন্টে যে টাকাটা জমানো আছে অথবা আমাদের হাতে যে টাকাটা রয়েছে ক্যাশ ব্যালেন্স, সেটা হচ্ছে অর্থ। এই অর্থের কাছাকাছি কোনো অর্থ আছে কি, বলছে এই অর্থের কাছাকাছি অর্থ বলতে কি বোঝাচ্ছে, যে অর্থগুলো বা যে সম্পত্তিগুলো, যে বিষয়গুলো আমরা তাড়াতাড়ি অর্থে রূপান্তর করে নিতে পারবো, ঠিক আছে, সেগুলো দিয়ে আমরা কোনো কিছু কেনাবেচা করতে পারবো না, কিন্তু সেগুলোকে আমরা চাইলে খুব সহজে অর্থে রূপান্তর করে নিতে পারবো এবং তারপরে আমরা সেই অর্থটাকে কাজে লাগাতে পারবো, সেইগুলোকে বলা হচ্ছে প্রায় অর্থ। তাহলে প্রায় অর্থ কি, এমন কোনো সম্পত্তি যেগুলো অর্থের বা নগদ আকারে নেই, কিন্তু নগদে আমরা খুব তাড়াতাড়ি কনভার্ট করে নিতে পারবো, যে কোনো সময় চাইলেই কনভার্ট করে নিতে পারবো, তাকে আমরা বলি প্রায় অর্থ। এগুলো অর্থের মতো সব জায়গায় গ্রহণযোগ্য হয় না, দ্রব্য কেনাবেচা করা যায় না, কিন্তু অর্থে যদি বা নগদে রূপান্তর করা হয়ে যায় তারপর সেটা তো সকলে নিতে রাজি থাকেই, ঠিক আছে। তাহলে এখানে প্রায় অর্থ যেমন কি হতে পারে, ট্রেজারি বিল হতে পারে, বাণিজ্যিক হুন্ডি হতে পারে, বাণিজ্যিক হুন্ডি এইগুলো কি, এইগুলো আমরা যে কোনো সময় চাইলে কিছু বন্ড হতে পারে, ঠিক আছে, সেগুলোকে আমরা অর্থে রূপান্তর করে নিতে পারবো। তাই এইগুলোকে বলা হয় হচ্ছে প্রায় অর্থ বা নেয়ার মানি। তো আজকের ক্লাসে এইগুলো রইল। নেক্সট ক্লাসে আমরা যে অর্থের যোগান M1, M2, M3, M4 এগুলো যে রয়েছে, তারপরে আমাদের আরও
অর্থের গুণাঙ্ক যেগুলো রয়েছে, ঠিক আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ধীরে ধীরে। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি করে নিও, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, সেখানে জয়েন হয়ে যেও। সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন, পিডিএফ নোট, সাজেশন এগুলো দেওয়া হয়, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই, ধন্যবাদ।